জ্যাসপার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ রইল। ডক্টর আগনিস যা বলেছিল তা মনে পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। ফিওনাকে সত্যি জানালে এসে ভয় পাবে, এটা সে চাইছিল না। তাই গভীর একটা শ্বাস নিয়ে সে ফিওনার প্রশ্নটা এড়িয়ে দিল। আমার রোমান্সের তাপে তোমার জ্বর এসেছিল হামিংবার্ড? সে মৃদু হেসে বলল, তার কণ্ঠে ছিল হাস্যরসের আবরণ, কিন্তু চোখে লুকিয়েছিল অন্যরকম ভাবনা। ফিওনা কিছুটা লজ্জায় রাঙা হয়ে গেল। তার মনে পড়ল সেদিনের মুহূর্তগুলোর কথা, তাদের অন্তরঙ্গ সময়, তাদের মিলনের গভীর অনুভূতিগুলো। নিজের মনে সেই স্মৃতির ঝলক খেলতেই ফিওনা মুখ লুকিয়ে রাখলো জ্যাসপারের প্রশস্ত বুকের ভেতর। জ্যাসপার ফিওনার সেই প্রতিক্রিয়া দেখে বুঝে গেল তার ভাবনা। সে মৃদু হেসে ফিওনার মাথায় হাত রাখলো, আঙ্গুল দিয়ে আলতো করে তার চুলে বিলি কাটতে লাগলো। মনে মনে বলল, তোমাকে এসব থেকে দূরে রাখতে পারলেই আমি শান্ত। রাত তখন আরো গভীর। কক্ষের নিস্তব্ধতা তাদের একে অপরের আরো কাছে নিয়ে আসছিল, কিন্তু জ্যাসপারের চোখের গভীরে একটা চিন্তা থেকে যাচ্ছিল। ফিওনাকে রক্ষা করার চূড়ান্ত দায়িত্ব তার নিজের। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার পাশে বসেছিল, কিন্তু হঠাৎ যেন কিছু একটা মনে পড়ল। সে নীরবে ফিওনার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার এখন খাবার খাওয়ার প্রয়োজন, আর ওষুধ নেওয়ার সময় হয়েছে হামিংবার্ড। এটা বলেই সে ধীরে ধীরে ফিওনাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ফিওনা কিছু বলতে চাইলেও জ্যাসপারের দৃঢ় চাহনি দেখে কিছুই বলতে পারল না। জ্যাসপার দ্রুত কক্ষ ত্যাগ করলো। তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, কিন্তু সে সেটা প্রকাশ না করেই কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে ফিওনার কক্ষে অ্যাকুয়ারা এসে পৌঁছলো। তার হাতে ছিল সুস্বাদু খাবারের ট্রে, আর একপাশে রাখা ছিল ফিওনার ঔষধ। অ্যাকুয়ারা ফিওনার সামনে খাবার রাখলো আর নরম গলায় বলল, ফিওনা অবাক হয়ে বলল, একু, সে নিজে এলো না কেন? অ্যাকুয়ারা একটু হাসলো, যেন সে প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি নেই। প্রিন্স তোমাকে বিশ্রাম নিতে বলেছে। তোমার যত্ন নেওয়াই ওনার সবচেয়ে বড় চিন্তা এখন। বলেই সে চুপ হয়ে গেল। ফিওনা খাবার খেতে বসে মনে মনে ভাবলো জ্যাসপারের আচরণে কিছু একটা বদল ঘটেছে, কিন্তু সেটা কি সে কিছুতেই বুঝতে পারছিল না। জ্যাসপার নিজের কক্ষে যাওয়ার জন্য দ্রুত পা বাড়াচ্ছিল, কিন্তু দরজার সামনে এসে অ্যালিসার সঙ্গে মুখোমুখি হয়ে গেল। অ্যালিসার চেহারা স্পষ্টতই রাগে ফেটে পড়ছিল। অ্যালিসা কোনো ভূমিকা না করেই সরাসরি প্রশ্ন করলো, আপনি সেদিন আমাকে কক্ষে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলেন প্রিন্স? জ্যাসপার তার স্বাভাবিক গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, একটা জরুরি কাজ ছিল, তাই বের হতে হয়েছিল। অ্যালিসার চোখ আরো সংকুচিত হয়ে গেল, তার কণ্ঠস্বরে তীক্ষ্ণতা যুক্ত হলো, জরুরি কাজ? আপনি আমাকে একবার বলেও যেতে পারতেন। আমাকে ওভাবে বসিয়ে রেখে চলে যাওয়া আমার জন্য অত্যন্ত অপমানজনক ছিল প্রিন্স। জ্যাসপার তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, অ্যালিসা, ড্রাগন প্রিন্সদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কাউকে কিছু ব্যাখ্যা করার সময় থাকে না। আর আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাকে অপমান করার। তুমি যদি বিষয়টাকে ব্যক্তিগতভাবে নাও, তবে আমি দুঃখিত। তবে আমার কাজটা আরো গুরুত্বপূর্ণ ছিল। অ্যালিসা তার জবাবে আরো রেগে গেল। আপনার কাছে কি আমি এতটাই অপ্রয়োজনীয় প্রিন্স? জ্যাসপার এবার সোজাসুজি তার দিকে তাকিয়ে বলল, তোমার অপ্রয়োজনীয় হওয়া বা না হওয়ার প্রশ্ন নয়। আর অ্যালিসা, আমি যা করেছি সেটা পরিস্থিতির প্রয়োজনেই করেছি। আশা করি তুমি এটা বুঝবে। অ্যালিসা তার জেদি স্বরে আবার প্রশ্ন করল, আপনি তো এখন ফিওনার কক্ষ থেকে বের হলেন, তাই না? এই মানব কন্যার কক্ষে আপনি একাকী করছিলেন? জ্যাসপারের পা থেমে গেল। ধীরে পেছন ফিরে দাঁড়িয়ে তার গভীর চোখে অ্যালিস্তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, ফিওনা অসুস্থ, এটা তুমি জানো নিশ্চয়ই। তার খোঁজ খবর নিতেই গিয়েছিলাম, কারণ সে আমার প্রয়োজনীয় জিনিস। তাই তাকে সুস্থ হতে হবেই, বুঝলে? অ্যালিসা তীক্ষ্ণ কণ্ঠে প্রতিক্রিয়া দিল, একটা সাধারণ মানব কন্যা, আর কিছুই না। সে কীভাবে আপনার জন্য এতটা প্রয়োজনীয় হলো সেটাই এখনও বুঝতে পারলাম না।
জ্যাসপার এবার কোনো জবাব দিল না। তার চোখের গভীরতা যেন আরো গভীর হলো, যেন কোনো কিছু বলার চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী। স্লাইডিং দরজা খুলে নিজেকে কক্ষে প্রবেশ করালো। অ্যালিসা দাঁড়িয়ে রইল, তার মুখভঙ্গিতে হতাশা আর ঈর্ষার ছাপ স্পষ্ট। কিন্তু জ্যাসপার আর একবারও পেছন ফিরে তাকালো না। অ্যালিসা আর দাঁড়িয়ে রইল না। রাগে গজগজ করতে করতে সে সোজা লিভিং রুম পেরিয়ে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে বেরিয়ে এলো। বাইরে রাতের ঠান্ডা বাতাস বইছিল, আর চারপাশের পাহাড়ের শিখরে জমে থাকা হালকা কুয়াশা যেন তার মনের মেঘমালা প্রতিফলিত করছিল। সে দাঁড়িয়ে যেখানে তারা ঝলমল করছিল, তার মুখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। অ্যালিসার মনে ক্রোধ, অভিমান আর অপমানের এক অদ্ভুত মিশ্রণ খেলা করছিল। নিজের মনেই বিড়বিড় করে বলল, এই মানবকন্যা কীভাবে প্রিন্স জ্যাসপারের এতটা মনোযোগ পায়? আমি এখানে তার জন্য এসেছি, অথচ সে। কথাটা শেষ না করেই সে এক ঝটকায় ঘুরে হাঁটা শুরু করলো, যেন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অ্যালিসার মন একটাই স্থির ছিল, সে জ্যাসপারকে হারাতে দেবে না, বিশেষ করে এমন এক সাধারণ মানবীর কাছে। 3 দিন পেরিয়ে গেল। 3 দিন ধরে ফিওনা জ্যাসপারের এক ঝলক দেখারও সুযোগ পাচ্ছে না। এই হঠাৎ দূরত্ব যেন ফিওনাকে ভিতরে ভিতরে আরো ব্যাকুল করে তুলেছে। জ্যাসপার সব সময় তার কাছাকাছি থাকতো, তার যত্ন নিত, আর এখন যেন এক অদৃশ্য দেওয়াল তাদের মধ্যে দাঁড়িয়ে গেছে। ফিওনা বারবার নিজের মনে প্রশ্ন করে, হঠাৎ জাসপার এভাবে দূরে সরে গেল কেন? তার তো কোনো মিশন নেই, তাহলে এমন আচরণ কেন করছে? এদিকে ফিওনা জানতেও পারে না, গভীর রাতে যখন সে গভীর ঘুমে থাকে, জ্যাসপার তখন চুপিসারে গ্লাস হাউসে আসে। ফিওনার বিছানার পাশে দাঁড়িয়ে তাকে দেখে, যেন নিজের সমস্ত ক্লান্তি আর দুশ্চিন্তা ভুলে যায়। তার নির্ঝঞ্ঝাট ঘুমন্ত মুখ দেখে জ্যাসপারের হৃদয়ে অজানা আবেগ খেলে যায়। কিন্তু ভোর হওয়ার আগেই সে নিজের কক্ষে ফিরে যায়, যাতে ফিওনা বুঝতে না পারে। জ্যাসপারের কক্ষের পাসওয়ার্ড এখন একদম প্রাইভেট করে রেখেছে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। ফিওনা যতই চেষ্টা করে, জ্যাসপারের হঠাৎ এই ব্যবহারের কারণ খুঁজে পায় না। সে আরও চিন্তিত হয়ে পড়ে। তার মন বলছে, এই দূরত্বের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু জাসপার কি সত্যি আমাকে এড়িয়ে চলতে চাইছে, নাকি অন্য কিছু লুকোচ্ছে? এদিকে জ্যাসপারও নিজের ভিতরে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফিওনার প্রতি তার টান দিনে দিনে বেড়েই চলেছে, কিন্তু সে জানে এই টান তার জন্য বিপজ্জনক হতে পারে, আর ফিওনার জন্য আরও বেশি। তাই সে নিজেকে দূরে রাখতে চেষ্টা করছে, যদিও তার হৃদয় তাকে বারবার ফিওনার কাছে টেনে নিয়ে যেতে চায়। আজ ফিওনার মনটা খুব খারাপ, বিষণ্ণতা যেন তাকে ঘিরে রেখেছে। সেই কারণেই সে অ্যাকোয়ারাকে বলল, আমাকে আজকে বাইরে নিয়ে চলো, একটু মুক্ত বাতাসে যেতে ইচ্ছে করছে। অ্যাকোয়ারা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, দুঃখিত ফিওনা, প্রিন্সের স্পষ্ট আদেশ রয়েছে, তার অনুমতি ছাড়া তোমাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। ফিওনা হতাশ হয়ে মনে মনে ভাবল, জাসপার তো আমার সামনে আসছে না, তাহলে অনুমতি চাইবো কিভাবে? আমাকে এইভাবে বন্দি করে রাখার কোনো মানে হয় না। তবু ফিওনা আশা ছাড়েনি। সে এরপর অ্যাথিরিয়ানের কাছে গেল, ভেবেছিল হয়তো সে সাহায্য করবে, কিন্তু এথিরিয়ানও জ্যাসপারের করা আদেশের কথা মনে করিয়ে দিল। দুঃখিত ফিওনা, জ্যাসু ভাইয়া স্পষ্ট করে বলেছে তার অনুমতি ছাড়া তুমি গ্লাস হাউসের বাইরে যেতে পারবে না। আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না। একথায় ফিওনার মন আরো ভারাক্রান্ত হয়ে পড়ল। সে বুঝতে পারছে না কেন জ্যাসপার এমন আচরণ করছে। তার তো কোনো অপরাধ নেই, কেন তাকে এই গ্লাস হাউসে আটকে রাখা হচ্ছে? ফিওনার মনে প্রশ্নের পাহাড় জমতে লাগলো, আর সেই প্রশ্নগুলোর কোনো উত্তর সে খুঁজে পাচ্ছিল না। ফিওনা অনেকক্ষণ ধরে ভাবছিল কিভাবে তার বিষণ্ণ মনটা একটু ভালো করা যায়। বাইরে যাওয়া অসম্ভব, কিন্তু গ্লাস হাউসের ছাদ তো তার জন্য উন্মুক্ত। এই ভেবে সে একা একাই ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিকেল তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। নরম আলো ধীরে ধীরে রং বদলাচ্ছে, আকাশে সূর্যের শেষ রশ্মি মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ফিওনা ধীরে ধীরে সিঁড়ি পেয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছে চারিদিকে তাকিয়ে তার মনে একটু প্রশান্তি হলো। ছাদের চারপাশে কাচের দেওয়ালের বাইরে দেখা যাচ্ছিল বিশাল জলপ্রপাত, আর দূরে ঘন সবুজ অরণ্য।
লাবণ্য। বিকালে ঠান্ডা হাওয়া ফিওনার চুল এলোমেলো করে দিল। সে কাচের দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালো, দুহাতে দিয়ে কাচটা স্পর্শ করলো আর নিচে দূরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকলো। প্রকৃতির এই নীরব সৌন্দর্য তার ভেতরের ভারাক্রান্ত মনকে কিছুটা হলেও হালকা করে দিল। ফিওনা গভীরভাবে শ্বাস নিল আর মনে মনে বলল, এমন জায়গায় যদি সবসময় মুক্ত থাকতে পারতাম। এতটা বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। তারপর একটু হাসি ফুটল তার মুখে। প্রকৃতির এই সৌন্দর্য যেন তাকে নতুন করে সাহস জোগাচ্ছে। তবে সে জানতো না দূর থেকে কেউ একজন তাকে দেখছে। ফিওনা নানা রকম ফুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো, আর মাথার উপর মেঘগুলোও যেন সেগুলোকে একবার ছুঁয়ে দিল। ফুলের কোমল পাপড়ি এবং তাদের মিষ্টি গন্ধে সে মুহূর্তটি উপভোগ করছিল। কিন্তু কিছুক্ষণ বাদে ফিওনার মনে হলো যেন কেউ তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতিতে তার মনে একটু সন্দেহের সঞ্চার হলো, আর সে অদ্ভুতভাবে তার চারপাশে তাকিয়ে দেখল, যেন নিশ্চিত হতে চাচ্ছে কারা তাকে দেখছে। হঠাৎ করেই আকাশ থেকে একটি বিশাল সোনালী ড্রাগন উড়ে এলো। তার পাখা মেলে দিয়ে সূর্যের আলোতে ঝলমল করতে লাগলো। ড্রাগনের সোনালী রং যেন সেই মুহূর্তে পুরো পরিবেশকে আলো ঝলমল করে তুলেছিল। ফিওনার চোখে এই দৃশ্য দেখার মুহূর্তে এক অদ্ভুত মিশ্রণ অনুভূত হলো। একদিকে বিস্ময়, অন্যদিকে আতঙ্ক। সে ভাবল সম্ভবত এটি জ্যাসপারের আর এক ড্রাগন সদস্য, যে কোনো বিশেষ কাজে এসেছে। কিন্তু যখন ড্রাগনটি কাছে আসতে লাগলো, ফিওনার মনে একটি অসাধারণ শঙ্কা উদয় হলো। মুহূর্তেই ড্রাগনটি তার দুই পায়ের বড় বড় নখ দিয়ে ফিওনার কাঁধে খামচে ধরল। ফিওনার বুকের মধ্যে এক দারুণ চাপ অনুভব হলো। সে মনে মনে ভাবল, কি হচ্ছেটা কি? পলকে ড্রাগনটি তাকে তুলে নিয়ে উড়াল দিল। ফিওনা তখন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে ছেড়ে দাও। কিন্তু তার চিৎকারের আওয়াজ গ্লাস হাউসের মধ্যে কোথাও পৌঁছচ্ছিল না। সে তার পা দুটো ছোটাছুটি করে নিচে নামার জন্য চেষ্টা করলো, কিন্তু সেই শক্তিশালী ড্রাগনের নখের চাপে তার সারা শরীর অস্থির হয়ে উঠল। বাতাসে উঠতে উঠতে ফিওনার মনে হচ্ছিল সে যেন স্বপ্নের মতো এক অভিজ্ঞতার মধ্যে ঢুকে পড়েছে। একদিকে অবিশ্বাস্য আর অন্যদিকে ভয়ঙ্কর। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, আর মনে এক ভয়াবহ আশঙ্কা ছিল। সে কি সত্যিই কিডন্যাপ হতে যাচ্ছে? ড্রাগনের অদ্ভুত শক্তি আর অবরুদ্ধ অবস্থায় ফিওনা বুঝতে পারছিল না সে কোথায় নিয়ে যাচ্ছে তাকে। বিকেলে জ্যাসপার ল্যাবেই ছিল। তার মনে অদ্ভুত এক প্রশান্তি ছিল। আজকের দিনটি সে কাটিয়েছিল ল্যাবে, থারিনিয়াসের সঙ্গে কাজ করে। ফিওনা অসুস্থ থাকায় সংগ্রহ করার উপাদান ভেনাসে পাঠানো হয়নি, তাই আজকের কাজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যাসপার তার পরিকল্পনাটি পুরোপুরি গুছিয়ে নিয়েছিল। সে থারিনিয়াসকে সব বুঝিয়ে দিয়েছে, আর আগামীকালই তাকে উপাদানগুলো পাঠাতে হবে। এটাই ছিল তাদের মধ্যে করা আলোচনা। দ্রুত কাজটি অবিলম্বে শেষ করতে হবে, যাতে কিছুতেই সময় নষ্ট না হয়। ল্যাবের জ্যাসপার বসলো একটি টেবিলের সামনে। তার মনে ছিল ফিওনার জন্য চিন্তা, কিভাবে সে দ্রুত সুস্থ হবে। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে সে তার কাজের দিকে ফিরে আসলো। ল্যাবের নথি আর উপাদানগুলো সঠিকভাবে প্রস্তুত করতে লাগলো। সবকিছু গুছিয়ে নিলে সে নিশ্চিন্ত হতে পারবে যে ভেনাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন তার মন শুধুই কাজের প্রতি নিবদ্ধ। সে জানে থারিনিয়াসের সঙ্গে তার আলোচনা অতি দ্রুত সম্পন্ন করতে হবে। একদিকে তার তীব্র কামনা আর অন্যদিকে ফিওনার জন্য চিন্তা, দুটোই তাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছিল। কিন্তু সে জানতো তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হলে সবকিছু অসম্পূর্ণ রয়ে যাবে। রাতে যখন জ্যাসপার গ্লাস হাউসে ফিরল, তখন তার প্রথম গন্তব্য ছিল ফিওনার কক্ষ। কিন্তু সেখানে পৌঁছতে দেখলো ফিওনা নেই। তার হৃদয়ে অস্বস্তি ছড়িয়ে পড়ল। সে দ্রুত বাকিদের কক্ষে খোঁজ করতে লাগলো, কিন্তু তাদের মধ্যে কোথাও ফিওনাকে পাওয়া গেল না। কিচেন এবং লিভিং রুমের পাশ দিয়েও এসেছিল, কিন্তু সেখানে কেউই ছিল না। অথচ ফিওনার অদৃশ্যতা জ্যাসপারের মনে উদ্বেগের জন্ম দিল। সে ভাবতে লাগলো, কোথায় চলে গেল ফিওনা? তার অসুস্থতার কারণে সে চিন্তিত ছিল আর এমনিতেই উদ্বিগ্ন। অবশেষে সে অ্যাকোয়ারার কক্ষে পৌঁছলো। সেখানে গিয়ে অ্যাকোয়ারাকে প্রশ্ন করলে সে জানালো, আজ বিকেল থেকে আমি ফিওনার কক্ষে যাইনি, তবে এখন আমি খাবার আর ওষুধ দিতে যাচ্ছিলাম।
জ্যাসপার পুরো গ্লাস হাউসটি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও ফিওনার কোনো খবর নেই। বাকিরাও অ্যাকোয়ারা, এথিরিয়ান, থারিনিয়াস সবাই মিলে তাকে খুঁজতে বের হলো, কিন্তু ফলস্বরূপ তাদের প্রচেষ্টা বিফল হলো। ফিওনা যেন কোথাও হারিয়ে গেছে, আর এই ভাবনা জ্যাসপারের মাথায় অশান্তির সঞ্চার করছে। আবেগে কেঁপে ওঠা জ্যাসপার যখন অবশেষে আবারও অ্যাকোয়ারার কাছে পৌঁছলো, তখন তার ক্রোধ আর উদ্বেগের মিলিত অনুভূতিতে সে অ্যাকোয়ারার দুই বাহু শক্ত করে চেপে ধরল। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ফিওনার, এই তোমার দায়িত্ব পালন। কোথায় আমার ফিওনা? তার গর্জন প্রায় পুরো গ্লাস হাউসে প্রতিধ্বনিত হলো। জ্যাসপারের এমন আচরণ দেখে অ্যাকোয়ারার চোখে বিস্ময় উদয় হলো। সে ভাবল, এটা কি হচ্ছে? কেন সে এত রেগে আছে? অ্যাকোয়ারার জন্য এটি এক অস্বাভাবিক পরিস্থিতি ছিল। জ্যাসপার এমন ভাবে ধমকাচ্ছে যেন সে একজন ড্রাগন নন, বরং একটি পাগল প্রেমিক। তখন পাশেই দাঁড়িয়ে থাকা আলিসা সিলভা পরিস্থিতি দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন। প্রিন্স, এটা কি ঠিক হচ্ছে? আপনি অ্যাকোয়ারাকে এইভাবে ধমকাচ্ছেন কেন? সে তো আপনার জন্য সব কিছু করেছে। একের পর এক চিন্তা ও অনুভূতি ঝড়ের মতো একে অপরের সঙ্গে মিলিত হচ্ছিল। জ্যাসপারের মনে ফিওনার জন্য গভীর উদ্বেগ ছিল, কিন্তু তার এই উত্তেজনা যেন সবকিছুকে বিপর্যস্ত করে তুলছিল। এখন সে চাইছিল যে যেভাবেই হোক ফিওনাকে খুঁজে বের করতে হবে। আমার ফিওনা কোথায়? এটা ছিল তার একমাত্র চিন্তা, যেন পুরো গ্লাস হাউসের পরিবেশে একটি সংকটের চিত্র তুলে ধরছে। অ্যালিসা অবাক হয়ে প্রশ্ন করল, আর হ্যাঁ প্রিন্স, আপনার ফিওনা মানে? জ্যাসপার তখন রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে বলল, জাস্ট শাট আপ! তোমার সব অহেতুক প্রশ্ন করা বন্ধ করো এই মুহূর্তে, না হলে ফল খুব খারাপ হবে। তার চোখে যেন আগুন জ্বলছিল। তারপর আরো দৃঢ়তার সঙ্গে সে ঘোষণা করল, আমি সবাইকে বলে দিচ্ছি, যদি ফিওনার কিছু হয় আমি পুরো গ্লাস হাউস জ্বালিয়ে দিব। এ কথায় সেখানকার সবাই অবাক হয়ে গেল। থারিনিয়াস তার অ্যাকোয়ারার কাছে এটি পরিচিত ছিল, কারণ তারা জানত জ্যাসপার ও ফিওনার সম্পর্কের গভীরতা। কিন্তু বাকিদের কাছে, যারা এই সম্পর্কের বিষয়ে কিছুই জানত না, তাদের জন্য এটি এক বিস্ময়কর আর ভয়ঙ্কর ঘোষণা ছিল। তারা ভাবছিল, কি ঘটছে এখানে? তাদের প্রিন্স কেন এমন রেগে আছে? ফিওনা কোথায়? তাদের মনে অসংখ্য প্রশ্ন উঁকি দিতে লাগলো। জ্যাসপারের এই উত্তেজনা আর আতঙ্কের মধ্যে বাকিদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়তে লাগলো। সবাই বুঝতে পারলো ফিওনার অনুপস্থিতি শুধুমাত্র একটি ছোট সমস্যা নয়, এটি একটি বৃহত্তর সংকটের সংকেত। এই সময় জ্যাসপারের মনোভাব ছিল যেন সে পুরো বিশ্বকে অগ্নিদগ্ধ করতে প্রস্তুত, যদি তার হামিংবার্ড ফিওনার কিছু হয়ে যায়। এথেরিয়ান তখন প্রশ্ন করলো, জাসু ভাইয়া, ফিওনা আজকে আমাকে বলেছিল সে একটু বাইরে যেতে চায়, কিন্তু আমি তো তোমার আদেশে মানা করেছিলাম। তাহলে কি সে বাইরে গেল? জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল, ও একা কিভাবে বাইরে যাবে? মেইন দরজায় প্যানেল কোড ওর জানা নেই, যদি না তুই ওকে সাহায্য করিস। এথেরিয়ান মাথা নিচু করে বলল। কিন্তু ভাই, আমি তোকে সাহায্য করিনি। জ্যাসপারের মুখে ক্রোধের ছাপ ছিল। হঠাৎই তার মাথায় কিছু একটা ঢুকলো। কি, তুই সত্যি ওকে সাহায্য করিসনি? এই প্রশ্নের উত্তরে অ্যারিথিয়নের মুখ থেকে কোনো উত্তর বেরোলো না। তখন জ্যাসপার হঠাৎ করে দ্রুততার সাথে ছাদে দৌড়ে গেল। তার মনে একটি আতঙ্কের অনুভূতি ছিল। ফিওনা যদি সত্যিই বাইরে চলে যায়, তাহলে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জন্ম নিচ্ছিল। ছাদের দিকে ছুটে যাওয়ার সময় জ্যাসপার নিজের অজান্তেই ভাবতে লাগলো, ও যদি সত্যিই বাইরে চলে যায় তাহলে আমি কিভাবে তাকে রক্ষা করব। তার মনে তখন কেবল ফিওনার চিত্র ভাসছিল, আর সেই সঙ্গে তার অসহায়তা। এথেরিয়ান জ্যাসপারের ছাদে যাওয়ার পানে তাকিয়ে ভাবছিল, তাহলে কি সে সত্যি চলে গেছে? আমি কিছুই জানি না। তাদের মধ্যে চলছিল এক আতঙ্কের খেলা, আর জ্যাসপার নিজেকে প্রস্তুত করছিল যেন কিছু ঘটলে তার সর্বাত্মক চেষ্টা থাকবে ফিওনাকে রক্ষার। জ্যাসপার ছাদে উঠেই চারপাশ ভালো করে দেখতে লাগলো। তার হৃদয়ে একটি অজানা উদ্বেগ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ তার চোখে পড়ল কিছু একটি। দ্রুততার সঙ্গে সেটি তুলে নিয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফিওনার কানের দুল। ড্রাগন যখন ফিওনার কাঁধে ধরে নিচ্ছিল, তখন একটি কানের দুল পড়ে যায়। জ্যাসপার সেটি হাতে নিয়ে ভালো করে দেখল। এক মুহূর্তের জন্যে তার মনে হলো এখনই ফিওনা ছাদেই ছিল।
কিন্তু এরপরেই মনে হলো তাহলে সে কোথায় গেল। এই চিন্তায় জ্যাসপার ছাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল, কানের দুলটা হাতে নিয়ে বিষণ্ণ গলায় পড়ল। হামিংবার্ড, কোথায় চলে গেলে তুমি? তোমার কোনো বিপদ হয়নি তো? যদি তোমার কিছু হয়ে যায় আমার সব দোষ। 3 দিন তোমার থেকে দূরে থাকাই আমার উচিত হয়নি। তার কথায় গভীর উদ্বেগ আর প্রেমের উষ্ণতা ছিল। মনে হচ্ছিল যেন ফিওনার অনুপস্থিতি তার সমস্ত সুখকে কেড়ে নিয়েছে। জ্যাসপার অনুভব করছিল এই মুহূর্তে তার হৃদয়ের সমস্ত আবেগ ফিওনার জন্যেই সৃষ্টি হয়েছে। জ্যাসপার কানের দুলটি তার কাছে ধরে আরও একবার ফিওনাকে ডাকার চেষ্টা করলো। হামিংবার্ড, আমি তোমাকে খুঁজে বের করবই। ফিরে এসো আমার কাছে তুমি। আমি তোমাকে হারাতে দেব না। জ্যাসপার আর অপেক্ষা করতে পারল না। ছাদ থেকে দ্রুত নেমে এসে পাহাড়ের পাদদেশে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সে নিজের ড্রাগন রূপ ধারণ করলো। বিশাল আকৃতির সবুজ আশের মধ্যে বিদ্যুতের মতো জ্বলজ্বল করতে লাগলো তার দেহ। ড্রাগন হিসেবে তার শ্বাসে গর্জন আর হৃদয়ে একটানা উত্তেজনা ছিল। পাহাড়ের পাদদেশ থেকে আকাশে উড়াল দিল। তার পাখার প্রতিটি টানে যেন বাতাসও কেঁপে উঠল। পুরো পুষ্পরাজ পাহাড় এখন তার সামনে। সেখানে সে ফিওনাকে খুঁজে বের করার জন্য তন্ন তন্ন করে দেখতে লাগলো। প্রতিটি জায়গা, প্রতিটি কোণ যেখানে ফিওনার পদচিহ্ন পড়তে পারে, সেই সব জায়গায় নজর রাখছিল। জ্যাসপারের হৃদয়ে ছিল এক অদম্য ইচ্ছে। সে জানত ফিওনা যদি বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করতে হবে। সে কল্পনা করছিল কিভাবে ফিওনাকে আবার ফিরে পাবে, কিভাবে তারা আবার একসাথে ফিরে আসবে। হামিংবার্ড, তুমি কোথায়? অন্ধকার আকাশে গর্জন করে উঠল জ্যাসপার। তার ড্রাগন রূপের শক্তি আর সাহস যেন তাকে আরো উজ্জীবিত করছিল। পাহাড়ের প্রতিটি অংশে পৌঁছানোর জন্য সে প্রস্তুত ছিল, ফিওনাকে খুঁজে বের করতে। সে এখন আর কোনো বাধা মানতে চায় না। টানা 2 দিন ধরে জ্যাসপার পাহাড় আর চীনের শহর দুটিতে ফিওনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোথাও তাকে খুঁজে পায়নি। তার মনে হচ্ছে ফিওনার পক্ষে একা এই বিশাল পাহাড়ের থেকে বের হয়ে যাওয়া সম্ভব নয়। এই পাহাড় পাড়ি দিতে হলে মহাসমুদ্রের বিশালতা পার করতে হবে, আর তাও কেবল পাখি কিংবা ড্রাগনের সাহায্য ছাড়া সম্ভব নয়। জ্যাসপার পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে দৃঢ়তা রয়েছে, কিন্তু মনে মনে অস্থিরতা আর দুশ্চিন্তা বাড়তে থাকে। তার হৃদয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণে গড়িয়ে পড়া পানির মতো দেখতে কিছু, কিন্তু এটি পানির ফোঁটা নয়, এটি রক্ত। ড্রাগনরা সাধারণত কাঁদে না, কিন্তু যখন তারা কাঁদে তখন তাদের চোখের পানি হয় রক্ত। এক ফোঁটা রক্ত হাজার হাজার পানির ফোঁটার সমতুল্য। জ্যাসপারের হৃদয়ে ব্যথা, উদ্বেগ আর অস্থিরতা একত্রে জড়ো হয়েছে। কোথায় তুমি হামিংবার্ড? তার মুখে হঠাৎ উচ্চারিত এই প্রশ্ন যেন আকাশের দিকে ছুড়ে দিচ্ছে তার শোক ও হতাশা। সে জানে তাকে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে হবে। জ্যাসপারের রক্তাভ চোখগুলোতে সংকল্প জেগে ওঠে। সে এবার আর থামবে না। তাকে এই পাহাড়ের কোণে থেকে বেরিয়ে আসতেই হবে। সে জানে ফিওনার জন্যে তার প্রেম আর ভালোবাসাই তার বড় শক্তি। অবশেষে জ্যাসপার একটি সিদ্ধান্তে পৌঁছলো। সে জানে এভাবে খুঁজে পাওয়া সম্ভব নয়। দ্রুত সে ল্যাবে গেল, যেখানে সে কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। তার মনে হঠাৎ করে ফিওনার গলায় থাকা লকেটটির কথা মনে পড়ল, যেটা সে ফিওনাকে দিয়েছিল। এই লকেটের মাধ্যমে ফিওনার অবস্থান জানা সম্ভব, কিন্তু কেবলমাত্র তখনই যখন ফিওনা লকেটের পাথরে আঙ্গুল স্পর্শ করবে। জ্যাসপার ল্যাবের দিকে দ্রুত পা বাড়ায়। তার হৃদয়ে আশার একটি নতুন আলো জ্বলে ওঠে। সে জানে ফিওনা যদি সত্যিই লকেটটি স্পর্শ করে থাকে তাহলে সে তার অবস্থান শনাক্ত করতে পারবে। ল্যাবে পৌঁছানোর পর সে দ্রুত লকেটটির প্রযুক্তিগত দিকটি খতিয়ে দেখতে লাগলো। অভ্যন্তরে থাকা ডিভাইসটি চালু করতে গিয়ে জ্যাসপার তার মনে আশার সঞ্চার করে। সে লকেটের ফাংশনগুলো পরীক্ষা করতে থাকে। তার মুখে একটি উজ্জ্বল আশা দেখা দেয়। ফিওনার জন্যে তার ভালোবাসা তাকে এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য করছে। তোমাকে খুঁজে বের করবই আমি হামিংবার্ড। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে। তোমার কোনো বিপদ হলে আমি সেটা সহ্য করতে পারবো না। সুতরাং প্রস্তুতি সম্পন্ন করে জ্যাসপার লকেটটির সক্রিয়করণের জন্য প্রস্তুত হলো। আশা করে যে ফিওনা শীঘ্রই লকেটের পাথর স্পর্শ করবে আর সে তার অবস্থান
খুঁজে পাবে। জ্যাসপার যখন ল্যাবের ডিভাইসের স্ক্রিনে ইরর লেখা দেখলো তখন তার হৃদয়ে এক বিষণ্ণতা নেমে এলো। ফিওনা একবারের জন্যেও লকেটের পাথর স্পর্শ করেনি। এটাই তো তার জন্য একমাত্র আশা ছিল। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কোথায় থাকতে পারে ফিওনা? তার কি কোনো বিপদ হয়েছে? অসহ্য হতাশায় ভেঙে পড়ে। জ্যাসপার ল্যাবের সমস্ত কিছু উল্টে পাল্টে দিতে শুরু করলো। কম্পিউটার স্ক্রিনগুলো, গবেষণার উপকরণ, এমনকি যন্ত্রপাতিগুলো সব কিছু ভাঙচুর করতে লাগলো। তার চিৎকারগুলো ল্যাবের দেওয়ালগুলিকে প্রতিধ্বনিত করে। কেন তুমি রকেট স্পর্শ করছো না হামিংবার্ড? কোথায় তুমি? কিভাবে আছো? ল্যাবের মাঝে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক পরিবেশ তৈরি হলো। সমস্ত প্রযুক্তির শোক রূপে সে যেন নিজের ভেতরের ক্রোধকে বাইরের জগতের প্রতিফলন করছিল। প্রিয় মানুষটির জন্যে সে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করতে চাইছিল। কিন্তু যতই সে ধ্বংসাত্মক আচরণ করুক, ফিওনার জন্যে তার ভালোবাসা তাকে বাধা দিচ্ছিল। এভাবে কিছু হবে না, সে নিজেকে মনে করালো। জ্যাসপার, শান্ত হ। তোকে এই মুহূর্তে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ফিওনাকে খুঁজে বের করতে হবে, তাকে বাঁচাতে হবে। একটু শান্ত হয়ে জ্যাসপার 1 মিনিটের জন্য থেমে গেল। গা থেকে রাগের উত্তাপ বের করতে সে চোখ বন্ধ করলো। ধীরে ধীরে সে ল্যাবের গ্লাসের দেওয়ালের দিকে তাকিয়ে থাকলো, যেন তার ভেতর থেকে অন্য কোনো জগতের দিকে তাকাচ্ছে। সে জানে তাকে নতুনভাবে চিন্তা করতে হবে। অবশেষে জয় প্রতিজ্ঞা করলো। আমি তোমাকে খুঁজে বের করব হামিংবার্ড। আমি কোনোভাবে তোমাকে আমার কাছ থেকে হারিয়ে যেতে দিব না। এখন ভাঙা যন্ত্রপাতিগুলোর মাঝে দাঁড়িয়ে জ্যাসপার তার চিন্তা পরিষ্কার করতে লাগলো। ফিওনার অবস্থান শনাক্ত করতে কিছু নতুন উপায় বের করার চেষ্টা করবে, কারণ সে জানে এই যুদ্ধ তার জন্য শেষ নয়, বরং নতুন একটি শুরু। ফিওনা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চারিপাশ অন্ধকার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চোখ অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে। গুহার দেওয়াল থেকে একরকম ঠান্ডা আর্দ্রতা তার ত্বকে অনুভূত হচ্ছে। এক বিরাট শূন্যতার মধ্যে এসে নিজেকে খুঁজে পায়। গুহার প্রশস্ততা তার অস্তিত্বকে ক্ষুদ্রতর মনে করায়। তার হাত পিছনে শক্ত করে বাঁধা, প্রতিটি চেষ্টা তার কবজিতে ব্যথা বাড়াচ্ছে, কিন্তু সে থামছে না। জ্যাসপার, সে চিৎকার করে তার কণ্ঠস্বর গুহার দেওয়ালের প্রতিধ্বনিত হয়। আবার তার নিচের দিকে ফিরে আসে, যেন এই অন্ধকার গুহা তার চিৎকারকে চেপে ধরছে। হঠাৎ গুহার দূর থেকে এক সুতীব্র গর্জনের শব্দ তার মনোযোগ কেড়ে নেয়। শব্দটি যেন পাথরের দেওয়াল কাঁপিয়ে দিচ্ছে। ফিওনার হৃদয় দ্রুত গতিতে ধড়পড় করতে থাকে। এটা কি? সে নিজেকে প্রশ্ন করে। সে টের পায় তার আশেপাশে কারো উপস্থিতি আছে। অন্ধকারের ভেতর একজোড়া উজ্জ্বল চোখ চিকচিক করছে। বিশাল লম্বা ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এটি সেই ড্রাগন যে তাকে বন্দি করেছে। তার সোনালি আঁশগুলো অন্ধকারেও জলজ। গভীর গুহার নীরবতা যেন এক শূন্যতার গল্প বলে। কালো অন্ধকারে মিশে থাকা প্রতিটি ছায়া যেন ফিওনার ক্ষীণ সাহসকে তীক্ষ্ণ ছুরির মতো চিরে ফেলতে চায়। তার হাত দুটি পেছনে শক্ত দড়ি দিয়ে বাঁধা, আর পাথুরে মেঝের শীতলতা তার দেহে বয়ে আনে অবর্ণনীয় ক্লান্তি। তবুও তার চোখে এক অদম্য আলো জ্বলজ্বল করছে, প্রত্যাশার আলো। জ্যাসপার, কোথায় আপনি? সে ফিসফিস করে, তার কণ্ঠ যেন বাতাসে হারিয়ে যায়। গুহার দেওয়ালগুলো প্রতিধ্বনিতে ভরে ওঠে, যেন অন্ধকারই তার কণ্ঠকে গ্রাস করতে চায়। তবু তার বিশ্বাস অটুট। চারিপাশ থেকে গভীর রহস্যময় শব্দ ভেসে আসে। মাঝে মাঝে পাথরের চাঙড় খসে পড়ে। কখনো হাওয়ায় গর্জন, আর কখনো দূর থেকে শোনা যায় থমথমে গর্জন, যেন কোনো অজানা শক্তি সতর্ক করে দিচ্ছে তার উপস্থিতি। ফিওনার মন বারবার প্রশ্নে ঘুরপাক খায়। কোথায় আমি? কেন আমাকে এখানে আনা হলো? তবু তার মনের গভীরে এক দৃঢ় বিশ্বাস, এক অবিচল প্রত্যাশা জেগে থাকে। প্রিন্স, সে আবার ফিসফিস করে, কিন্তু এবার তার স্বরে দৃঢ়তা। আপনি আমায় খুঁজে পাবেন, আমি জানি আপনি আসবেন। আচমকা গুহার মেঘলা নীরবতায় এক চঞ্চলতা দেখা দিল। গুহার দেওয়াল যেন কেঁপে উঠল।
পাথরের ফাটলগুলো থেকে হালকা আলো ছড়িয়ে পড়ল। দড়ি বাঁধা অবস্থায় ফিওনা কেবল অনুভব করতে পারল কিছু একটার আগমন। বাতাস ভারী হয়ে উঠেছে, আশেপাশের পরিবেশে যেন অদৃশ্য কোনো শক্তির ছোঁয়া। এবং ঠিক সেই মুহূর্তে এক তীক্ষ্ণ গর্জন গুহার নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। গর্জনের ধ্বনি তার হৃদয়কে এক ধরনের সাহস এনে দিল। ফিওনার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু তার মনে ভেসে উঠল জ্যাসপারের দৃঢ় মুখ। আলো ক্রমেই বাড়ছে। হঠাৎ একটি ছায়া মূর্তি গুহার প্রবেশ মুখে দৃশ্যমান হলো। ফিওনার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। পাথরের স্তূপ ভেঙে ফেলে আগুনে ঝলসে ওঠা চেহারা নিয়ে জ্যাসপার গুহায় প্রবেশ করলো। তার ড্রাগন আকৃতি যেন গুহার সমস্ত অন্ধকারকে গ্রাস করে নিল। আমি জানতাম আপনি আসবেন। ফিওনার কণ্ঠ এবার শান্ত, কিন্তু তাতে সাহসের ঝলক। জ্যাসপার তার দিকে এগিয়ে এলো, তার চোখে আগুনের শিখা আর চোয়ালে দৃঢ়তা। তুমি কি ভেবেছিলে হামিংবার্ড, আমি তোমাকে ছেড়ে যেতে পারি? তার কণ্ঠ গভীর, কিন্তু তাতে এক ধরনের মমতা মিশে আছে। তারপরে শুরু হলো লড়াই। গুহার অন্ধকার থেকে একটি মনস্টার বেরিয়ে এলো, বিশাল আকায় আকৃতি আর ধারালো দাঁত নিয়ে। তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। জ্যাসপার তার ড্রাগন শক্তি নিয়ে লড়াই শুরু করলো। পাথর ভাঙার শব্দ, আগুনের শিখা আর মনস্টারের গর্জনে গুহাটি যেন কাঁপছে। ফিওনা দড়ি থেকে মুক্ত হয়ে পাশে দাঁড়িয়ে দেখলো তার রক্ষাকর্তা কিভাবে জীবনের জন্য লড়াই করছে। তার মনে তখন একটাই কথা, জাসপার আমার জন্য আসবেই, সে কখনো পিছু হটবে না। লড়াই শেষ হলো, জ্যাসপার বিজয়ী হলো। তার ড্রাগন আকৃতি আবার মানুষের রূপ নিল। ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি আমার পৃথিবী হামিংবার্ড, আমি তোমার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। এই মুহূর্তে ফিওনা জানল সে কেবল নিরাপদ নয়, বরং সে এমন একজন যোদ্ধার ভালোবাসায় আবদ্ধ যে তার জন্য দুনিয়ায় যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে প্রস্তুত। ফিওনা ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে নীরবতা, পাথরের গন্ধে ভারী বাতাস, গুহার দেওয়ালের শীতলতা যেন তার ত্বকে অনুভূত হচ্ছে। সে ধীরে ধীরে বুঝতে পারল যা কিছু সে এতক্ষণ দেখছিল, জ্যাসপারের প্রবেশ, তার সাহসী লড়াই, তার কথা, সবই ছিল একটি স্বপ্ন। এটা কি শুধুই কল্পনা ছিল? তার গলা ভেঙে এলো আর হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা গ্রাস করলো। চারপাশে তাকিয়ে ফিওনা অনুভব করলো সে একেবারেই একা। সেই জ্বলন্ত চোখের মনস্টার বা জ্যাসপারের আগমন, কোনো কিছুরই আর চিহ্ন নেই। তার হাত এখনো দড়ি দিয়ে বাঁধা। বাতাসে ভেসে বেড়ানো গুহার ভুতুরে নীরবতা যেন তার একাকিত্বকে আরো প্রকট করে তুলছে। সে তার মনে বারবার নিজের সান্ত্বনা দিতে চাইল, না, এটা শুধু কল্পনা হতে পারে না। জাসপার আমাকে খুঁজে পাবে, সে নিশ্চয়ই আসবে। কিন্তু সময় যেন থমকে গেছে। যতক্ষণে তার প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে, ততই সন্দেহ দানা বাঁধছে মনে। যদি সে না আসে, যদি সে জানতেই না পারে আমি কোথায়। ফিওনার মনে একদিকে ভয় আর একদিকে আশা। একা গুহার গভীরে বন্দি, তার মনে হচ্ছিল যেন সময় আর বাস্তবতা তার বিরুদ্ধে কাজ করছে। তবু সে নিজের মনকে শক্ত করলো। আমি নিজেকে হারাতে পারি না। যদি সে আমাকে খুঁজে না পায়, তবে আমাকেই বেরিয়ে আসতে হবে। তার চোখ দুটি গুহার চারপাশে ঘুরে বেড়ালো। দেওয়ালের কোথাও কোনো ফাটল বা আলোর চিহ্ন খুঁজতে লাগলো। তার হাতের দাড়িগুলো ধীরে ধীরে টানতে শুরু করলো। জানতো এটা সহজ হবে না। গুহার নীরবতার মধ্যে হঠাৎ এক তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেল। দূরে কোথাও যেন পাথর গড়িয়ে পড়ছে। তার হৃদয় আবার জেগে উঠল। এটা কি জাসপার? অথবা হতে পারে এই আওয়াজ কোনো নতুন বিপদের আগমনী বার্তা। ফিওনার মনে আশা আর আতঙ্কের মিশ্রণ। এই অন্ধকার তাকে গ্রাস করার আগে তাকে নিজেকে মুক্ত করতে হবে। আর যদি কেউ তার দিকে আসেও, সে জানতো না সেটা জ্যাসপার নাকি আরেকটি দুঃস্বপ্ন। ফিওনা হাতের বাঁধন মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। দড়ি শক্ত হলেও কোথাও যেন আলগা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে শক্ত করে বাঁধেনি। তার হাতগুলো ধীরে ধীরে ঘামছিল, কিন্তু সে চেষ্টা থামালো না। অবশেষে এক পর্যায়ে দড়ির গিঁট আলগা হয়ে গেল। সে দ্রুত হাত দুটো মুক্ত করে নিল এবং কাঁধ মচকাল। মুক্তির স্বাদে তার মনে সামান্য স্বস্তি এলেও এই গুহার গভীর অন্ধকার তাকে মনে করিয়ে দিল যে
আসল চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। সোনালি ড্রাগন ফিওনার মনে হঠাৎ হঠাৎ সেই ড্রাগনের কথা ভেসে উঠল। সে কিভাবে তাকে এখানে ধরে এনেছিল। তার চোখের সেই রহস্যময় দৃষ্টি যেন সে জানতো ফিওনা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। ফিওনা বুঝতে পারল তাকে আলগা করে বেঁধে রাখা হয়েছিল একটাই কারণে। এই গুহা তার কাছে আরেকটি অদৃশ্য কারাগার। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পাথরের মেঝে তার পায়ের নিচে শীতল অনুভব হচ্ছিল। তার মন বারবার প্রশ্ন করতে লাগলো, এই গুহা থেকে বের হওয়ার পথ কোথায়? এখানে কতটা বিপদ লুকিয়ে আছে? গুহার দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে সে হাঁটতে শুরু করলো। চারপাশে নীরবতা, শুধু দূরের কোথাও থেকে পানির শব্দ শোনা যাচ্ছিল। পাথরের দেওয়ালগুলো শীতল আর ভেজা। গুহার প্রতিটি কোণ যেন তাকে আরেকটি ধাঁধার মধ্যে ঠেলে দিচ্ছিল। ফিওনার মনে বারবার প্রশ্ন জাগলো, ড্রাগন কেন আমাকে মুক্তির সুযোগ দিল? সে কি চাই আমি কিছু খুঁজে পাই, নাকি এটা শুধু একটা পরীক্ষা? সে হঠাৎ এক স্থানে থমকে দাঁড়ালো। দেওয়ালের ফাঁকে একটি ছোট আলোর রেখা দেখা যাচ্ছে। তার চোখ জলজল করে উঠল। আলো মানে তো বাইরের দুনিয়া, হয়তো এখান থেকেই আমি বের হতে পারি। কিন্তু ঠিক তখনই গুহার গভীর থেকে এক হিমশীতল শব্দ ভেসে এলো। শব্দটা ভারী আর গভীর, যেন কারো শ্বাসের শব্দ। ফিওনা স্থির হয়ে দাঁড়ালো। তার মনে হলো গুহায় সে একা নয়। ফিওনা চারপাশে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। অন্ধকার গুহার দেওয়ালগুলো যেন তাকে ঘিরে ধরেছিল, তার মুক্তির সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছিল। হতাশার ভারে ক্লান্ত হয়ে সে মাটিতে ধপাস করে বসে পড়ল। তার চোখ ভিজে উঠল আর মনটা যেন কেঁদে উঠল। নিঃসঙ্গতা আর অনিশ্চয়তা তাকে গ্রাস করছিল। হঠাৎ ফিওনার মনে পড়ল তার গলায় থাকা লকেটের কথা। দ্রুত জামার ভেতর হাত ঢুকিয়ে লকেটটা বের করলো। লকেটটা তার হাতের স্পর্শে ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। মৃদু সবুজ আলো ছড়িয়ে পড়ল অন্ধকার গুহায়। আলো এতটাই মায়াময় ছিল যে মুহূর্তের জন্য গুহার চারিপাশটা যেন রহস্যময় জগতে পরিণত হলো। ফিওনা লকেটের উজ্জ্বল পাথরে হাত রেখে বুকে চেপে ধরল। তার কণ্ঠ ভেঙে গেল, আমি কি আর আপনার কাছে ফিরতে পারবো না? আপনাকে আর দেখতে পারবো না জেসপার। এদিকে বহু দূরে জ্যাসপার তার ল্যাবে বসেছিল। তার চারপাশে ল্যাবের আধুনিক ডিভাইসগুলোর অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবই ভাঙা। সেগুলো নিজের হাতেই ধ্বংস করেছিল সে, কারণ ফিওনাকে হারানোর পর থেকে সেগুলোকে অর্থহীন মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ তার স্মার্ট ঘড়িটা কম্পন দিতে শুরু করলো। ঘড়ির পর্দায় ছোট্ট একটা নীলচে সবুজ সিগন্যাল জলজল করে উঠল। জ্যাসপার দ্রুত ঘড়ির দিকে তাকালো। এটা এটা তো ফিওনার লকেটের সিগন্যাল। সে সঙ্গে সঙ্গেই স্মরণ করলো ফিওনার লকেট তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা। লকেটের পাথরের ভেতরে একটি অত্যাধুনিক কম্পিউটার চিপ বসানো ছিল, যা শুধুমাত্র ফিওনার স্পর্শে সক্রিয় হবে। ফিওনা যখনই লকেট স্পর্শ করবে সেটা সংকেত পাঠাবে জ্যাসপারের স্মার্ট ঘড়িতে। জ্যাসপার তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। তার চোখে এক ঝলক আশা জ্বলে উঠল। ফিওনা, তুমি বেঁচে আছো? আমি আসছি। সে দ্রুত তার ল্যাবের কোণায় রাখা ছোট জেট প্যাকটি তুলে নিল। এটি ছিল তার নিজস্ব ডিজাইন করা একটি দ্রুতগামী ফ্লাইট ডিভাইস, যার সংকেত অনুসরণ করে সঠিক স্থানে পৌঁছতে পারে। সে তার স্মার্ট ঘড়ি থেকে সিগন্যাল ট্র্যাক করে লকেটের অবস্থান নির্ধারণ করল। জ্যাসপারের স্মার্ট ঘড়ির পর্দায় হঠাৎই একটি 3 মাত্রিক মানচিত্র ভেসে উঠল। নীলচে সবুজ আলোয় আঁকা মানচিত্রটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। একটি পাহাড়ের নাম জলজল করে দেখা গেল শিলাক্লিফ। শিলাক্লিফ ছিল পৃথিবীর অন্যতম রহস্যময় এবং দুর্গম স্থান। পাহাড়টি ছিল আকাশ ছোঁয়া। শিখরের চারপাশে সবসময় মেঘ জমে থাকত। এর পাদদেশে গভীর অরণ্য এবং প্রবল নদীর গর্জন শোনা যেত। পাহাড়ের ঢালগুলো ছিল খাড়া এবং বিপজ্জনক, যেখানে মানুষের পা রাখা প্রায় অসম্ভব। পাহাড়ের শিখরে ছিল একটি প্রাচীন গুহা, যা স্থানীয় কিংবদন্তিতে পরিচিত ছিল আধার আশ্রয় নামে। কথিত ছিল এই গুহায় একসময় ড্রাগনরা বসবাস করত। কেউ কখনো গুহার ভেতরের রহস্য উদ্ঘাটন করতে পারেনি, কারণ এর পথ সবসময় রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যেত। জ্যাসপার দ্রুত ঘড়ির মানচিত্র দেখে নিশ্চিত হলো ফিওনার সংকেত সেই আধার আশ্রয় গুহা থেকেই আসছে। শিলাক্লিফ।
জ্যাসপার নিজের মনে নামটা উচ্চারণ করলো। তার ভ্রু কুঁচকে উঠল। তোমাকে এরকম বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে কি ফিওনা? যাই হোক, আমি আসছি। জ্যাসপার চেটপ্যাকটি প্রস্তুত করলো এবং নিজের স্মার্ট ঘড়ির নির্দেশনায় শিলা ক্লিফের দিকে যাত্রা শুরু করলো। গন্তব্যে পৌঁছতে কিছুটা সময় লাগবে, কারণ শিলা ক্লিফ এমন একটি জায়গা যেখানে সাধারণ ডিভাইস কাজ করতো না। এদিকে ফিওনা গুহার মেঝেতে বসেছিল। লকেট থেকে নির্গত আলো তার চারপাশের অন্ধকারকে দূরে সরিয়ে রেখেছিল। গুহার বাইরে শিলা ক্লিফের বাতাস শোনা যাচ্ছিল, প্রবল এবং শীতল, যেন গুহাটির রহস্যকে আরো ঘনীভূত করছিল। জ্যাসপার জানত শিলা ক্লিফে পৌঁছানো মানেই শুধু বিপজ্জনক এলাকায় প্রবেশ করা নয়, বরং তাকে এমন এক শত্রুর মুখোমুখি হতে হবে যে এই গুহাকে তার নিজের সাম্রাজ্য বলে মনে করে। শিলা ক্লিফের পাথরের শিখরে পৌঁছানোর সাথে সাথেই জ্যাসপার দূর থেকে একজনকে দেখতে পেল। সোনালি ড্রাগনটি মানব রূপেই গুহার প্রবেশ পথে দাঁড়িয়েছিল। জ্যাসপার যতই কাছে আসছিল, ড্রাগনের চোখ দুটি লাল আগুনের মতো ঝলকাচ্ছিল। ড্রাগনটি এক মুহূর্ত দেরি না করেই ফিওনাকে গুহার ভিতর থেকে টেনে বের করলো। ফিওনা হঠাৎ পড়ে যাচ্ছিল, কিন্তু ড্রাগনটি তাকে শক্ত করে ধরে রাখলো। সোনালি ড্রাগন গর্জে উঠল। তারপর সে ফিওনার হাত দুটো তুলে জোর করে নিজের গলার কাছাকাছি চেপে ধরল, যেন এটাই তার পরবর্তী পরিকল্পনার সূচনা। ড্রাগনটি ধীরে ধীরে তার আসল রূপ ধারণ করলো, এক বিশাল প্রাচীন সোনালি ড্রাগন। তার দেহ ঝলমল করছিল সূর্যালোকে, যেন সে এক জীবন্ত সোনার মূর্তি। ফিওনা নিজেকে ড্রাগনের পিঠে আবিষ্কার করলো, আর মুহূর্তের মধ্যেই ড্রাগনটি আকাশে উড়াল দিল। পেছনে থাকা জ্যাসপার এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু এক সেকেন্ডও নষ্ট না করে সে তার বিশাল ডানা বিস্তার করে সে এক লাফে আকাশে উঠল। ফিওনা বাতাসের শীতলতা আর উচ্চতার ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। হঠাৎই তার কানে ভেসে এলো নানা ঝাপটানোর শব্দ। ভয় পেয়ে পিছনে তাকিয়ে সে দেখল এক সবুজ ড্রাগন তাদের পিছনে আসছে। ড্রাগনটির চেহারা, গতি আর ভঙ্গিমা তার চোটে অত্যন্ত পরিচিত। সে চিনতে ভুল করলো না। প্রিন্স, আপনি এসেছেন? আপনি আমাকে বাঁচাতে এসেছেন? সোনালি ড্রাগন ফিওনার চিৎকার শুনে ক্ষেপে গেল। সে তার গতি আরো বাড়িয়ে দিল, যেন তার শিকারকে আরো দূরে সরিয়ে নিতে পারে। জ্যাসপার পেছন থেকে এক কঠিন গর্জন ছাড়ল, যা পুরো আকাশে প্রতিধ্বনিত হলো। তার সবুজ ডানা শক্তিশালী বাতাস কেটে এগিয়ে চলছিল, আর তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। তোমাকে থামতেই হবে সোনালি ড্রাগন, ওকে ছেড়ে দাও। ফিওনা এক মুহূর্তের জন্য সাহস ফিরে পেল। জ্যাসপারের উপস্থিতি যেন তাকে নতুন করে বাঁচার আশা দিল। এখন তার ভরসা শুধুই তার ড্রাগন প্রিন্স, যে কোনোভাবেই তাকে এই বিপদ থেকে মুক্ত করবে। সোনালি ড্রাগনটি হঠাৎ করে উজ্জ্বল সোনার আলোতে জ্বলে উঠল, যেন আকাশ নিজেই তার রাগের প্রতিফলন দেখাচ্ছে। তার বিশাল মুখ থেকে এক বিশাল আগুনের গোলা বেরিয়ে জ্যাসপারের দিকে ছুটে এলো। জ্যাসপার এক চমৎকার দক্ষতায় বাতাসের দ্রুত বাঁক নিল। গোলাটি তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু সে পাল্টা আক্রমণ করতে পারল না। তার চোখ ফিওনার দিকে আটকে ছিল। সোনালি ড্রাগনের পিঠে বসা ফিওনার চোখে আতঙ্ক আর আকুল আবেদন স্পষ্ট ছিল। জ্যাসপারের মনে এক দ্বন্দ্ব জেগে উঠল। তার মস্তিষ্কে কেবল একটাই চিন্তা, ফিওনাকে সুরক্ষিত রাখা। সোনালি ড্রাগন এই সুযোগটা কাজে লাগিয়ে আবার আক্রমণ চালালো। এবার সে তার ডানা দিয়ে বাতাসের প্রবল ছাপটা তৈরি করলো, যা জ্যাসপারের ভারসাম্য নষ্ট করার জন্য যথেষ্ট। জ্যাসপার দ্রুত নিজেকে সামলে নিল, কিন্তু তার চোখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। ফিওনা এই মুহূর্তে চিৎকার করে উঠল, প্রিন্স, নিজেকে রক্ষা করুন। আপনি আমার জন্য কষ্ট সহ্য করতে পারবেন না। জ্যাসপার ফিওনার কণ্ঠে ব্যথার ছোঁয়া শুনে তার মন স্থির করল। সে ড্রাগন রূপে থাকা সত্ত্বেও যেন তার হৃদয়টা আরো বেশি মানবিক হয়ে উঠল। এদিকে ফিওনা সোনালি ড্রাগনের দিকে ফিরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ, ওনাকে আঘাত করবেন না। আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাব, কিন্তু জাসপারকে কষ্ট দেবেন না প্লিজ। তার কিছু করবেন না। সোনালি ড্রাগনের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধার ছায়া ফুটে উঠল। তার শক্ত ডানায় স্থির হয়ে গেল। ফিওনার আকুল আবেদন হয়তো তার হৃদয়ের কোনো এক কোণ ছুঁয়ে গেল।
জ্যাসপার এই সময়ে ফিওনাকে আরো দৃঢ়ভাবে দেখতে থাকলো। তার মনে একটাই প্রতিজ্ঞা, কোনোভাবেই সে ফিওনাকে বিপদে পড়তে দেবে না। এখন তার অপেক্ষা কেবল এক সুযোগের, যেটা তাকে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর পথ দেখাবে। সোনালি ড্রাগনটি হঠাৎ আরো বেপরোয়া হয়ে উঠল কিছু একটা মনে করে। তার আক্রমণ যেন আকাশ কাঁপিয়ে তুলছিল এবং প্রতিবারের ছাপটাই জ্যাসপারকে অস্থির করে তুলছিল। বাতাসে দুলতে থাকা ফিওনা অনুভব করছিল ড্রাগনের পিঠ ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ একটি প্রবল আঘাতের ধাক্কায় ফিওনা পিছনে গেল। ড্রাগনের পিঠ থেকে সে মাটির দিকে তীব্র গতিতে পড়তে শুরু করলো। চারপাশের বাতাস যেন তার চিৎকারকে গিলে ফেলছিল। ফিওনার মনে হলো এই পড়ে যাওয়া তার জীবনের শেষ অধ্যায়। আজ হয়তো সব শেষ জাসপার। আমি আর কখনোই আপনাকে দেখতে পাবো না। ফিওনা চোখ বন্ধ করে ফেলল, এক অনিবার্য পরিণতির জন্য প্রস্তুত। কিন্তু সেই মুহূর্তে এক শক্তিশালী বাহু তাকে ধরে ফেলল। একটি পরিচিত উষ্ণতা তার চারপাশে ছড়িয়ে পড়ল। ফিওনা ধীরে ধীরে চোখ খুলল এবং দেখে সে জ্যাসপারের পিঠে বসে আছে। তার সবুজ ড্রাগন রূপে থাকা জ্যাসপার শক্ত ডানা মেলে ফিওনাকে নিরাপদে ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ফিওনা কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার হৃদয় যেন ধুকপুক করতে করতে থেমে গেল। সে ধীরে ধীরে জ্যাসপারের পিঠে গাল ঠেকালো, নিজের হাত দিয়ে তাকে শক্ত করে আঁকড়ে ধরল। আপনি এলেন প্রিন্স, আমি জানতাম আপনি আমাকে বাঁচাবেন। ফিওনার কণ্ঠ আবেগে ভরা এবং তার চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছে। জ্যাসপার তার ডানা শক্ত করে মেলে উঠতে থাকলো। তার দৃষ্টি সোনালি ড্রাগনের দিকে নিবদ্ধ ছিল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আমি থাকতে তোমাকে কখনোই পড়ে যেতে দেবো না হামিংবার্ড। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। সেই মুহূর্তে ফিওনার মনে হলো আকাশে তাদের এই উড়াল যেন কেবল যুদ্ধের এক টুকরো নয়, বরং তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়। সোনালি ড্রাগনের আচরণ যেন আরো হিংস্র হয়ে উঠল। এবার তার মুখে এক ধরনের বিকৃত আনন্দ ফুটে উঠল, কারণ তার কাছে সুযোগ এসেছে একসাথে জ্যাসপার এবং ফিওনাকে ধ্বংস করার। সে হিংস্রভাবে জ্যাসপারের দিকে কাঁপিয়ে পড়ল। তার শক্তিশালী ডানা বাতাসকে কাঁপিয়ে তুলল। তবে এবার জ্যাসপার তার প্রেন্স শক্তি ব্যবহার করলো। তার হাত থেকে এক তীব্র আগুনের গোলা বেরিয়ে সোজা সোনালি ড্রাগনের দিকে ছুটে গেল। সেই আগুনের গোলাটি ড্রাগনের চোখে ঝলকানি তৈরি করলো এবং মুহূর্তের জন্য ড্রাগনটি দিশেহারা হয়ে পড়ল। সে আকাশে নিজের ভারসাম্য হারিয়ে ছটফট করতে থাকলো। জ্যাসপার আর এক মুহূর্ত নষ্ট না করে একটি নিরাপদ স্থানের সন্ধান করলো। পাহাড়ের নিচে একটি শান্ত গাছের ছায়ায় সে ফিওনাকে পিঠ থেকে নামিয়ে রেখে নরম কণ্ঠে বলল, এখানে থেকে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওকে শেষ করে আসছি। ফিওনা আতঙ্কিতভাবে বলল। আপনি সাবধানে থাকবেন প্রিন্স। জ্যাসপার এক মৃদু হাসি দিয়ে বলল। তুমি জানো আমি তোমার জন্য সব করতে পারি। তারপর সে দ্রুত আকাশে উড়ে গেল। এবার তার আক্রমণ আরো তীব্র হয়ে উঠল। একের পর এক আগুনের ঝলক দিয়ে সে সোনালি ড্রাগনটিকে পরাস্ত করার চেষ্টা করতে থাকলো। ড্রাগনটি ততক্ষণে পাহাড়ের নিচে নেমে আসার চেষ্টা করছিল। তার শক্তি ক্রমেই কমে আসছিল। শেষমেশ যখন সোনালি ড্রাগন বুঝতে পারল তার আর পালাবার পথ নেই, সে তার ড্রাগন রূপ ত্যাগ করে মানব রূপ ধারণ করলো। তবে তার এই কৌশলও কাজে এলো না। জ্যাসপারও ততক্ষণে মাটিতে নেমে এসেছে এবং মানব রূপ ধারণ করেছে। সোনালি ড্রাগন পালানোর চেষ্টা করতেই জ্যাসপার তার হাত শক্তভাবে চেপে ধরে বলল, এবার আর তোমার পালানোর কোনো পথ নেই। তুমি যা চেষ্টা করেছো তার মাসুল দিতে হবে। ড্রাগনটি তার চোখে ভয় নিয়ে জ্যাসপারের দিকে তাকালো। তার শক্তি এবং জ্যাসপারের দৃঢ় সংকল্প এক মুহূর্তেই তার ভয়কে বহুগুণ বাড়িয়ে দিল। জ্যাসপার যখন সেই সোনালি ড্রাগনটির মুখোমুখি হলো এবং তার মানব রূপটি স্পষ্ট দেখতে পেল, তার চোখে বিস্ময় ও ক্রোধের ছাপ ফুটে উঠল। সে অবিলম্বে বুঝতে পারল এই ড্রাগনটি ভেনাসের ফ্লোরাস রাজ্যের একজন সদস্য এবং তার নাম থেরাসিলিয়ান। জ্যাসপারের গলার স্বর দৃঢ় ও তীক্ষ্ণ হয়ে উঠল। থেরাসিলিয়ান, তুমি আমার রাজ্যের ড্রাগন হয়েও আমার বিরুদ্ধে যেতে সাহস করেছো? কি সাহস তোমার ফিওনাকে বন্দি করার! থেরাসিলিয়ান তখনও জ্যাসপারের পায়ে পড়ে যায়। তার মুখে আতঙ্ক ও লজ্জার ছাপ। সে কাঁপতে কাঁপতে বলে উঠল, প্রিন্স, আমি দোষী।
আমাকে ক্ষমা করুন, আমি শুধুমাত্র আদেশ পালন করেছিলাম। জ্যাসপার আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তার হাতের মুষ্টি শক্ত হয় এবং তার কণ্ঠ তীব্র হয়ে ওঠে। কার আদেশে? কে তোমাকে পাঠিয়েছে? বলো, নইলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। থেরাসিলিয়ান কাঁপতে কাঁপতে বলে, এটা এটা প্রিন্সেস অ্যালিসার আদেশ ছিল। তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি ফাউনাকে বন্দি রাখতে বলেছেন, যাতে আপনি তার কাছে ফিরে আসতে বাধ্য হন। জ্যাসপারের মুখে ঘৃণার ছাপ ফুটে উঠল। অ্যালিসা, আমি জানতাম তার মধ্যে এই ধরনের কূটকৌশল আছে, কিন্তু সে এতটা নিচে নামবে এটা কল্পনাও করিনি। থেরাসিলিয়ান তখনও জ্যাসপারের পায়ে পড়ে কাঁদতে থাকে। আমাকে দয়া করুন প্রিন্স, আমি শুধু আদেশ পালন করছি। আমি বুঝতে পারিনি এটা আপনাকে এতটা কষ্ট দিবে। আমাকে মেরে ফেলবেন না, আমি আর কখনো আপনার পথে আসবো না। জ্যাসপার কিছুক্ষণ থেরাসিলিয়ানের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে ক্রোধের আগুন চলতে থাকলেও তার ভেতরের ন্যায়বোধ তাকে থামিয়ে দেয়। সে কঠিন কণ্ঠে বলে, তোমার জীবন এবার আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো, যদি আবারও আমার বা ফিওনার বিরুদ্ধে কিছু করো, তখন তোমার শেষ নিশ্চিত। জ্যাসপার ফিওনাকে হাত ধরে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করতেই গৃহের আবহাওয়া এক ভিন্ন রূপ নেয়। গ্লাসের প্রাচীরগুলি বাইরে থেকে আসা রৌদ্রের আলোকে প্রতিফলিত করে এক অসাধারণ দীপ্তি তৈরি করেছে, কিন্তু তার মন শান্ত ছিল না। তার মনে শুধুই থেরাসিলিয়ানের শাস্তির চিন্তা। ফিওনার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। সে মনে মনে চিন্তা করছিল, এটা ঠিক কি করছে জ্যাসপার? কিন্তু তার মনের চিন্তা স্পষ্ট করতে পারেনি। গ্লাস হাউসের লিভিং রুমে এসে জ্যাসপার চড়ে চড়ে অ্যালিসার নাম ডাকতে থাকে, অ্যালিসা, অ্যালিসা। কিন্তু সেখানে কোনো সাড়া মেলে না। ফিওনা দেখলো জ্যাসপারের মুখে এক ধরনের গম্ভীরতা এবং সে বুঝতে পারল যে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। হঠাৎ অ্যাকোয়ারা প্রবেশ করে। দেখতে পেয়েই আনন্দে চিৎকার করে ওঠে এবং তাকে আলিঙ্গন করে বলে, ফিওনা, তুমি ফিরে এসেছো? আমি তোমাকে এত মিস করেছি। ফিওনা হাসি মুখে সাড়া দেয়, আমিও তোমাকে মিস করেছি অ্যাকোয়ারা, কিন্তু আমি কিছু ভয়াবহ ঘটনা পার করেছি। জ্যাসপার তখন অ্যাকোয়ারাকে নির্দেশ দেয়, অ্যাকুয়ারা, এক্ষুনি অ্যালিসাকে ডেকে আনো, আমি ওর সাথে জরুরি কথা বলতে চাই। অ্যাকোয়ারা নীরবে মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত অ্যালিসার সন্ধানে বেরিয়ে যায়। অ্যাকোয়ারা কিছুক্ষণ পর ফিরে আসে। তার পিছনে অ্যালিসা উপস্থিত হয়। অ্যালিসার মুখে অস্বস্তির ছাপ দেখা যায়। সে বোঝে কিছু গুরুতর সমস্যা ঘটেছে, আর ফিওনাকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়। জ্যাসপার মুখ শক্ত করে বলে, অ্যালিসা, আমি তোমার কাছে একটি বিষয় জানতে চাই। থেরাসিলিয়ানকে এখন টর্চার সেলে রাখা হয়েছে, তার প্রতি তোমার আদেশ ছিল ফিওনাকে আটকানোর? অ্যালিসা জ্যাসপারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি থ্যারাসিলিয়ানকে পাঠাইনি, আমি এমন কোনো আদেশও দেইনি। তার গলার স্বরেতে হতাশা স্পষ্ট ছিল। জ্যাসপার তার কথা শুনে বিরক্ত হয়ে ওঠে। কিন্তু সে তো স্বীকার করেছে যে তোমার আদেশ ছিল। তুমি কি আমার সাথে সত্যি কথা বলছো? অ্যালিসা নিজের অবস্থান স্পষ্ট করতে চেষ্টা করে। আমি জানি না, হয়তো কেউ আপনাকে ভুল বোঝাতে পারে। আমি থ্যারাসিলিয়ানকে ফিওনারকে আটকাতে আদেশ দেইনি। সে কী কারণে এমন করেছে সে জানে। জ্যাসপারের চোখ ক্রোধে চলে উঠল। তার গলার স্বর তীক্ষ্ণ হয়ে ওঠে। অ্যালিসা, একদম মিথ্যে কথা বলবে না। তুমি খুব ভালো করেই জানো ড্র্যাগন সদস্য কখনো মিথ্যে বলে না, আর থেরাসিলিয়ানকে পৃথিবীতে আনবার অধিকার তোমার ছাড়া আর কারণেই। তুমি নিজেও জানো ফিওনার প্রতি তোমার ঈর্ষা কতটা তীব্র। অ্যালিসা কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখে দ্বিধার ছাপ। অবশেষে এসে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ প্রিন্স, আপনি ঠিকই বলেছেন। আমি সব কিছু বুঝে গেছি। আমি জানি আপনি ফিওনার প্রতি কতটা ভালোবাসা অনুভব করেন, আর আমি এটা সহ্য করতে পারিনি। জ্যাসপার তার দিকে এগিয়ে গেল। তার চোখে তীব্র প্রশ্ন। তাহলে কেন কেন এমন করেছো? শুধু ঈর্ষার কারণে? অ্যালিসা তার মাথা তুলল, চোখে অশ্রু নিয়ে বলল, আমি ওকে মেরে ফেলতে চাইনি প্রিন্স। আবার শুধু মনে হয়েছিল যদি ফিওনা আপনার থেকে দূরে থাকে তাহলে হয়তো আপনি আবার আমার দিকে ফিরে তাকাবেন। আমি শুধু ওকে আটকাতে চেয়েছিলাম। আমি জানতাম থেরাসিলিয়ান ওকে আঘাত করবে না।
জ্যাসপার একটি দীর্ঘশ্বাস নিল। তার কণ্ঠে ক্ষোভ এবং হতাশা মিশ্রিত হয়ে উঠল। তুমি জানো আমি কখনোই অন্যায়ের পাশে দাঁড়াই না। ফিওনার জীবনের ঝুঁকি নেওয়ার অধিকার তোমার ছিল না। তুমি যে কাজ করেছো তার শাস্তি ভোগ করতে হবে। অ্যালিসা কাঁপতে কাঁপতে বলল, প্রিন্স, আমি দোষ স্বীকার করছি, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি শুধু শুধু আপনাকে হারানোর ভয়ে এমন করেছি। জ্যাসপার কঠোর কণ্ঠে বলল, ক্ষমার প্রাপ্যতা তোমার কাছে নির্ধারিত হবে। থেরাসিলিয়ানের ভুল এবং তোমার ষড়যন্ত্রের কথা আমি ভেনাসে জানাবো। রাজ্যের বিধি অনুযায়ী তোমার শাস্তি নির্ধারণ করা হবে। ফিওনা পাশ থেকে সবকিছু চুপচাপ দেখছিল। তার চোখে মিশ্রিত ছিল দুঃখ ও হতাশা। সে ভেবে পেল না কিভাবে একজন মেয়ে ভালোবাসার কারণে এত নিচুতে নেমে যেতে পারে। অ্যালিসা ফিসফিস করে বলল, আপনার প্রতি আমার ভালোবাসাই আমাকে অন্ধ করে দিয়েছে প্রিন্স। জ্যাসপার তার দিকে পেছন ফিরে বলে দিল, ভালোবাসা যদি অন্যের জীবন নষ্ট করে তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শুদ্ধতায় কালিমা। অ্যালিসা এবার রেগে যায়। ও জানে এমনিতেই এখন প্রিন্স ওকে শাস্তি দিবে। তাই তেড়ে এসে ফিওনার দুই বাহু ধরে ঝাঁকাতে থাকে আর বলে, একজন সাধারণ মানবী হয়ে তুই কিভাবে আমার প্রিন্সকে বশ করেছিস বল? তোরা মানবী একটা জাদুকরি, তোরা ছলনাময়ী। তখনই ফিওনা ব্যথায় কুকিয়ে ওঠে। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অ্যালিসার আচরণ দেখে জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ফিওনার আর্তনাদ শুনে দ্রুত এগিয়ে এসে ফিওনার বাহু থেকে অ্যালিসার হাত সরিয়ে দেয়। অ্যালিসাকে ঠেলে দূরে সরিয়ে রেখে ফিওনার দিকে তাকিয়ে বলে, ফিওনা, তুমি ঠিক আছো? ফিওনা যন্ত্রণায় ম্লান কণ্ঠে বলল। আমার কাঁধটা খুব ব্যথা করছে প্রিন্স। জ্যাসপার তখন ফিওনার কাঁধের দিকে নজর দেয় এবং জামার ভিতরে কাঁধের গভীর ক্ষত দেখে তার চেয়ে ক্রোধ ঝলসে ওঠে। তার কণ্ঠ কঠিন হয়ে যায়। তার এটা সহ্য করার মতো নয়। এই ড্রাগন যখন ছাদ থেকে ফিওনার কাঁধে খামছে নিয়ে গেছিল, তখনই তার নখে ফিওনার কাঁধে একটি গভীর দাগ রেখে গিয়েছিল। জ্যাসপার তার জামাটা হালকা নামিয়ে দেখল সেই দাগ, রক্তের দাগগুলো যেন বেদনার চিহ্ন হয়ে দৃষ্টি আকর্ষণ করছিল। মুহূর্তের মধ্যে জ্যাসপারের মাথার রাগে গজগজ করতে লাগলো, আর তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র। সে অ্যালিসার গলা চেপে ধরল সবার সামনে, যেন তার কঠোর সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দিতে চায়। ঠিক তখনই থারিনিয়াস, আলবিরা এবং সিলভা একত্রে উপস্থিত হলো। তাদের চোখে ছিল বিস্ময় ও চিন্তা, যেন তারা বোঝার চেষ্টা করছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিণতি কি হতে পারে। জ্যাসপারের চোখে রাগের আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। তার গলার স্বর কঠিন হয়ে গেল। অ্যালিসা, তুমি কিভাবে সাহস করলে ফিওনাকে আঘাত করার? ফিওনার কাঁধ থেকে রক্ত ধীরে ধীরে মেঝেতে পড়ছিল। সে যন্ত্রণায় ম্লান হয়ে জ্যাসপারের দিকে তাকালো। অ্যালিসা ধকধক করে কাঁপতে লাগলো, তবুও তার মুখে ঔদ্ধত্যের ছাপ। সে গলায় শ্বাসের অভাবে কষ্ট পাচ্ছিল, তবুও বলল, আপনার জন্য আমি সব করতে পারি প্রিন্স, কিন্তু এই সাধারণ মানবী আপনার ভালোবাসা পাবে সেটা আমি মেনে নিতে পারি না। জ্যাসপারের চোখ রক্তিম হয়ে উঠল। তার কণ্ঠ বজ্রধ্বনির মতো গর্জে উঠল। কে সাধারণ আর কে অসাধারণ সেটা নির্ধারণ করার অধিকার তুমি পেয়েছো কোথায়? ফিওনাকে আঘাত করার সাহস তুমি কিভাবে পেলে? তোমার কাজের জন্য আমি তোমাকে আজই শাস্তি দেব। কারণ শুনে রাখো একটা কথা স্পষ্টভাবে, ফিওনা আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা কখনোই সাধারণ হতে পারে না। থারিনিয়াস দ্রুত এগিয়ে এসে বলল, প্রিন্স, দয়া করে নিজেকে সংযত করুন। শাস্তি দিতে হলে রাজ্যের নিয়ম অনুযায়ী দিন, এভাবে রাগী সিদ্ধান্ত নেবেন না। অ্যালবিরা, অ্যাকোয়ারা এবং সিলভাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। অ্যাকোয়ারা ধীরে ধীরে জ্যাসপারের পাশে এসে বসল। প্রিন্স, ফিওনার কাঁধের অবস্থা খুব খারাপ, তাকে আগে চিকিৎসা দিতে হবে। দয়া করে শান্ত হন। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে ক্রোধ আর দুঃখের ঝড় বইছিল। শেষে এসে ধীরে ধীরে হাত সরিয়ে নিল, কিন্তু তার কণ্ঠ কঠোর রয়ে গেল। থারিনিয়াস, অ্যালিসাকে তৎক্ষণাৎ টর্চার সেলে নিয়ে যাও, আর তার অপরাধের কথা ভেনাসে জানানো হোক। রাজ্য তার জন্য কি শাস্তি নির্ধারণ করবে তা দেখা হবে।
অ্যালিসা মাটিতে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, তবে তার চোখে এখনো হিংস্রতার ছাপ ছিল। ফিওনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই জিততে পারবি না। প্রিন্সের ভালোবাসা একদিন তোকে ধ্বংস করবে। ফিওনা কিছু বলল না, সে কেবল জ্যাসপারের দিকে তাকালো। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে মৃদুকণ্ঠে বলল। তুমি ঠিক আছো ফিওনা? ফিওনা ম্ল্যান গলায় বলল, আমি ঠিক আছি প্রিন্স। জ্যাসপার কিছু না বলে তার হাতে ফিওনাকে তুলে দিল। গ্লাস হাউসের চিকিৎসা কক্ষে নিয়ে যাওয়ার আগে তার চোখে কঠোর প্রতিজ্ঞার ছাপ ছিল। যে আমার ভালোবাসাকে আঘাত করবে তার জন্য আমি কোনো দয়া দেখাবো না। অ্যালিসা হতাশ ও ক্ষুব্ধ হয়ে বলে, আপনি আমাকে শাস্তি দিতে চান, তাই না? দিন শাস্তি, কিন্তু মনে রাখবেন এই মানবী আপনার ধ্বংসের কারণ হবে। জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে যায়, তারপর সবার সামনে ঘোষণা দেয়, অ্যালিসা, তোমার এই অন্যায়ের শাস্তি হবে। থার্ডিনিয়াসে এই মুহূর্তে অ্যালিসাকে টর্চার সেলে নিয়ে যাও। আমি ভেনাসে তার আসল বিচারের ব্যবস্থা করব। থারিনিয়াস আদেশ অনুযায়ী অ্যালিসাকে ধরে টর্চার সেলের দিকে নিয়ে যায়। অ্যালিসা যেতে যেতে শেষবারের মতো ফিওনার দিকে তাকিয়ে বলে, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, একদিন তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে মানবী।